এভাবে আমাদের ৩ দফা পেটানো ও চোবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার উপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভেজা কাপড়েই থাকতে বাধ্য করলো। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম। পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখে আবার রানীর উপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞেস করে, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলো। একজন সিপাহী রানী ও হলুফাকে বলল, তোরা তো মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2 জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে, কমান্ডারও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার এ কথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলবো। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদেরই একজন সিপাহীকে জিজ্ঞেস করলাম, তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো? প্রশ্ন শুনেছে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার লেখাপড়ায় দরকার কি? এই বলে সে দে ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো। রক্ষী সিপাহীদের কানাঘুষায় শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে, আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীকে মেরে ফেলা হবে। 12 ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 12 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে নাক, মুখ, চোখ। এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়। 19 ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের 3 জনকে নিয়েই রওনা দিল প্রায় 4 মাইল দূরে ডামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4 বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধহয় বেঁচে যাব, এই চিন্তাই আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ডামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিড বোট করে আমাদের নিয়ে যাওয়া হলো। সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো। বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখলো, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা হলো। আবার সেই সুদীর্ঘ পথ
আমাদের খুব ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের তৃতীয় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো। দিনরাত সেলে বন্দি। একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17ই মার্চে গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভীন। আরও একজন আছেন, নাম রুমা। সবাইকে তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা আছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর উপর জমিদারনাইরা মেয়ে সিপাই জমাদার। তাদের নিজেদের জামা কাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সব কিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছেন না। এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে, যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরেকটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের করটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটি ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো। আমার হাতে কুঠার দিয়ে বলল, মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা পারি? আমি যে বাপ। কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারা রাত ওরা ওকে বেদম মারল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দিবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম, তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরে কঠিন অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো। অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানতো না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজরাইল। পাষণ্ডরা দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন। ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতু গুলি করলো রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ তাই নেব, তবে ওর কল্লা আমরা কাটবো না, তার বাবা কেটে নেবে। বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষণ্ডগুলো। চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ, কতক্ষণ আর সহ্য হয়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে সউল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করবাও? সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক, তোফায়েল এবং নাসিম সহ 7 জন অভিযুক্ত। শেখ মুজিবের হুকুমে সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে 5ই জুন 1992 সালে যে প্রতিবেদন ছাপা হয় তা থেকে শুধু তার হত্যা সম্পর্কেই অনেক কিছু জানা যাবে তাই নয়, শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কেও অনেক তথ্য জানা যাবে। রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ 7 জন আসামি। সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার। পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ 7 জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমদ এমপি, সাবেক আইজি পুলিশ এ চৌধুরী, সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক, বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান মোহাম্মদ নাসিম এমপি গং। আসামিদের বিরুদ্ধে 302 ও 109 নং ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতের ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের উপর দমন নীতি চালাতে থাকেন। এমনকি পার্টি প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। আর্জিতে বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং 1 নং থেকে 6 নং আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন। তারাই এর লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের জন্য সহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সহকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে এ চৌধুরীর একজন নিকট আত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এভাবে 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই দিনই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। 2রা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আর্জিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজের প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ সে অবস্থায়ও শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় 1 নং আসামি
মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং ২ থেকে ৭ নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১ নং আসামিকে নির্দেশ দেন। ১ নং আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সাথে বন্দী সিরাজ শিকদারকে শেরেবাংলা নগর রক্ষী বাহিনীর সদর দফতরে নিয়ে যায়। এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২রা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষী বাহিনীর সদর দফতরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১ নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনার মতো বন্দি অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণায় বলা হয়, বন্দি অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আরজিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ ভাষণ দেওয়ার সময় "কোথায় আজ সিরাজ শিকদার" এই দম্ভোক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা হয়নি। দেশে অস্থির অগণতান্ত্রিক একনায়কতন্ত্রী পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি, ক্ষমতায় থাকা একনায়কত্ব ফ্যাসিবাদী দলের ক্ষমতার দাপটে ভয়ভীতি ও সন্ত্রাস দীর্ঘ ১৭ বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে। ওই অবস্থায় মরহুম পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়েরের ক্ষুদ্রতম সাহসও কারো ছিল না এবং এখনো নেই। বাদী নিজে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেছে। এ আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দরখাস্তখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন। বাদীপক্ষে মামলা পেশ করে অ্যাডভোকেট ফরমানুল্লাহ খান, তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণের সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন। ফলে জনগণ হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায়। শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে। ১৯৭৩ সালের শেষের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল। ১৯৭৬ সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দেশে বিশৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায়। প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনীর তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল। জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাভিশ্বাস অবস্থা।
এই অবস্থায় সরকার 63 কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়ল। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ওই নৈরাজ্যের সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংঘটিত হয় রাজধানী ঢাকায়। প্রকাশ্য দিবালোকে পুলিশ ধাওয়া করে ডাকাতদের। ধাওয়াকালে দুপক্ষেই গুলি বিনিময় হয়। 6 জন ডাকাত ধরা পড়ে। এই 6 জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে। কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয়, দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়। মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য প্রদান কমিটি গঠন করা হয়। মানুষের জীবন যখন প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল, জীবনের নিরাপত্তা হয়ে উঠেছিল অনিশ্চিত, ঠিক তখনই কিছু বিবেকবান নাগরিক মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য প্রদান কমিটি গঠন করেন। এ সময় 31শে মার্চ 1974 জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি নামে একটি সংস্থা গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডক্টর আহমেদ শরীফ। কমিটির সভাপতি নির্বাচিত হন কবি সিকান্দার আবু জাফর। এছাড়া মির্জা গোলাম হাফিজকে আইন পর্যালোচনা সাব কমিটির, ডক্টর আহমদ শরীফকে প্রকাশনা সাব কমিটির, বিনোদ দাশগুপ্তকে তথ্য অনুসন্ধান সাব কমিটির চেয়ারম্যান, এনায়েতুল্লাহ খানকে কোষাধ্যক্ষ, মওদুদ আহমেদকে সাধারণ সম্পাদক ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক নির্বাচিত করে 33 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির ওই সভায় জনগণের মৌলিক অধিকার ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকটি বিশেষ প্রস্তাবও গৃহীত হয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল: 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র রাষ্ট্রের একটি নিয়ামক নীতি হিসেবে সংযোজিত হয়েছে। 31, 32 এবং 33 নং ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, শাসনতন্ত্র মোতাবেক জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হবে এবং প্রত্যেক নাগরিকই নিজেকে গ্রেফতার ও আটকের হাত থেকে রক্ষা পাবার জন্য আইনের সাহায্য প্রার্থনা করার অধিকার ভোগ করবেন। 2. কিন্তু এরূপ সুস্পষ্ট নিশ্চয়তা সত্ত্বেও উপরোক্ত শাসনতান্ত্রিক ওয়াদা এবং নাগরিক অধিকার খেলাপ করা হচ্ছে বলে পত্রপত্রিকায় নিয়মিত খবর পাওয়া যায়। এসব খবরে জানা যায় যে, কোনো আদালতে হাজির না করেই অসংখ্য লোককে গ্রেফতার করে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং যে সব সংস্থার নাগরিকদের অধিকার রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তাদের হাতেই অনেক লোক শারীরিকভাবে গুম হয়ে যাচ্ছে। 3. কাজেই যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনের বিশ্বাসী, তাদের মতামত সংঘটিত করা দরকার এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণের মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনা সম্পর্কে অভিহিত করে জনমত গঠনের প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি নিপীড়নের কাজ চলছে তা প্রতিরোধ করা যায়। 4. এর সঙ্গে সঙ্গে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিগণকে বিনা বিচারেই ধরে রাখা এবং অনেককেই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সাজা দেওয়া হচ্ছে। সুতরাং এ ধরনের আটক ব্যক্তিদেরকে আইনের সাহায্য দেওয়া প্রয়োজন। 5. আইনের এই সাহায্য দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন ও ব্যবস্থা গড়ে তুলতে হবে। 6. তহবিল ছাড়া সংগঠনের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে চালানো সম্ভব নয়। কাজেই সুষ্ঠুভাবে এই কাজ চালানোর জন্য একটি তহবিল সৃষ্টি করাও প্রয়োজন। 7. এই কমিটির কাজ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকতে পারে না। কমিটিতে একটি কার্যকর সংগঠন পরিণত করার জন্য এবং সারা দেশের জনগণ যাতে আইনের সাহায্য পেতে পারে, তার জন্য জেলা পর্যায়ে এমনকি তার নিম্ন পর্যায়ে ও এই
কমিটি গড়ে তুলতে হবে, যাতে করে নিম্ন আদালতেও জনগণ আইনের সাহায্য লাভ করতে পারে। ৮. এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক অধিকার রক্ষামূলক সমিতিগুলোর সঙ্গেও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখবে। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবলী ছিল নিম্নরূপ: দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২ এবং ৩৩ নং ধারায় ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যে সমস্ত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেগুলো নানান সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্রের দ্বারা খর্ব বা হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে প্রদত্ত অনেক অধিকারকে ইতিমধ্যেই কাগুজে অধিকারে পরিণত করা হয়েছে। এই সভা সংবিধানে প্রদত্ত অধিকারসমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত আইন প্রত্যাহার করে নেয়া এবং বিভিন্ন সরকারি বাহিনীও প্রশাসন যন্ত্র কর্তৃক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহের উপর হস্তক্ষেপ ও হামলা বন্ধ করার জন্য সাধারণভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা, যে কোনো সংবাদপত্রকে যে কোনো সময় বন্ধ করে দেয়া এবং ব্যক্তির মৌলিক অধিকারসমূহের উপর যে কোনো প্রকার হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। সভা বিশেষ ক্ষমতা আইনকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বর্তমান সংবিধানের বিরোধী বলে মনে করেছে এবং তা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। রক্ষী বাহিনীর আইনের মাধ্যমে যে সমস্ত ক্ষমতা রক্ষী বাহিনীর হাতে অর্পণ করা হয়েছে, সে ক্ষমতাগুলি এতকাল পুলিশের হাতেই একান্তভাবে ন্যস্ত ছিল। যে ক্ষমতা পুলিশের হাতে এতকাল ন্যস্ত ছিল এবং এখনো ন্যস্ত আছে, সে একই ক্ষমতা আবার একটি নতুন বাহিনীর হাতে আইনের মাধ্যমে নতুন করে অর্পণ করার উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রচেষ্টা নয়, বরং নানা ক্ষেত্রে যারা সরকারি নীতির সমালোচনা ও বিরোধিতা করবে তাদের ব্যক্তিগত অধিকার হরণ এবং তাদের উপর রাজনৈতিক নির্যাতন পরিচালনা করাই হলো এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় রক্ষী বাহিনীর কার্যকলাপ সম্পর্কে সংবাদপত্রে বহু বিবরণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কমিটি রক্ষী বাহিনীর এই নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করছে এবং রক্ষী বাহিনীর আইন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। সভা বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য ব্যক্তিকে বিনা বিচারে এবং কোনো কারণ না দেখিয়ে এদেশের নাগরিকদের জেলে আটক রাখার নীতি ও কার্যকলাপের তীব্র নিন্দা ও বিরোধিতা করছে এবং বিনা বিচারে আটক সকল বন্দীর আশু মুক্তির দাবি জানাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়েছে। সংবাদপত্রের স্বাধীন মতামত প্রকাশের অধিকার স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন বিরোধী মতাবলম্বী সংবাদপত্রের উপর নিয়মিত হামলা করে সংবাদপত্র সম্পাদক ও কর্মীদের উপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং এ ব্যাপারে প্রচলিত সংবিধানে প্রদত্ত অধিকারসমূহ নিজেরাই খর্ব ও হরণ করছে। দৈনিক গণকণ্ঠের উপর সাম্প্রতিক হামলা এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সভা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার এবং মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যকরী সংসদের সদস্য গণকণ্ঠ সম্পাদক জনাব আল মাহমুদ সহ অন্যান্য আটক বা গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত সংবাদপত্র কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ২১শে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারের দায়ে আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য গ্রেফতার হন। ৩০ তারিখে লবণ মজুতের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে ১ নভেম্বর ১৯৭৪ বায়তুল মোকাররম
প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘন্টার উপর এ অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গুলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েত উল্লাহ খান, কামরুন নাহার লাইলি, নিজামুদ্দিন আহমদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মন্বন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবাবলীর বিবরণ: 1974 সালের 1 নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে, এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা 1943 সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মন্বন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে প্রায় দুর্বিবস্থা বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মন্বন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেড ক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়। দেশবাসীর মৌলিক অধিকার প্রশ্নে জুলাই মাসে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যনির্বাহী পরিষদ জনগণের নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে পরিস্থিতির ক্রমাবনতি এবং এ বিষয়ে সরকারি নীতি লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সরকার বিরোধী মতামত ও সরকার বিরোধী ব্যক্তিদের দমন করার জন্য রক্ষী বাহিনীকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তারা বিশেষ ক্ষমতা আইন এর অস্ত্র দ্বারা নিজেদের সজ্জিত করেছেন। বাহত সমাজবিরোধী লোকদের মোকাবেলা করার জন্য প্রণীত এই আইন বশত বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর দমন নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ ক্ষমতা আইন এর স্থূল ও দারুণ অপব্যবহার এবং গ্রাম ও শহরাঞ্চলে বেপরোয়া রক্ষী বাহিনীর মোতায়েনের মাধ্যমে সরকার মূলত ব্যাপকভাবে জনগণের সামাজিক ও রাজনৈতিক জীবনে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সব ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকেই রক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং রক্ষী বাহিনী আইনের মধ্যেও তাদেরকে আদালত উপস্থিত করার যে আনুষ্ঠানিক ব্যবস্থা আছে তা না করে তাদের উপর তারা হিংসাত্মক শারীরিক নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক কর্মীদের উপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টির কাহিনী বিভিন্ন সংবাদপত্রে এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও ফাঁস হয়ে পড়ছে।
বাংলাদেশ সরকার বিরোধী দলীয় মতামতকে দমনের চেষ্টা করছেন শুধু তাদেরকে জেলে দিয়ে এবং নির্যাতন ও শারীরিকভাবে খতম করেই নয়, তারা এর জন্য ১৪৪ ধারাও দেশব্যাপী জারি করেছেন। ব্যাহত তারা করেছেন ২ মাস পূর্বে আরম্ভ করা তাদের তথাকথিত শুদ্ধি অভিযানের সুবিধার জন্য। কিন্তু এর আসল উদ্দেশ্য হল এদেশে বিরোধী মতামত প্রকাশ ও গণতান্ত্রিক শক্তিসমূহকে সংগঠিত হতে না দেওয়া। আর একটি বিশেষ বিষয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একমাত্র সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমেই মত প্রকাশে যারা ইচ্ছুক তাদেরকে তা প্রকাশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক রকম কড়াকড়ি করে এবং নিউজ প্রিন্টের কোটা দিতে অস্বীকার করে সরকার বর্তমানে বিরোধী দলীয় সংবাদপত্র ও সাময়িকীগুলোর প্রকাশনার ক্ষেত্রে নিদারুণ অসুবিধার সৃষ্টি করেছেন। উপরে উল্লিখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি কারাগারের অবস্থার উন্নতি ও রাজনৈতিক বন্দীদের আশু মুক্তি দাবি করেছে। জনগণের আশা এবং প্রত্যাশা এবং নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা। জনগণ সর্বকালে ত্যাগের বিনিময়ে কিছুই পায়নি, কিন্তু নেতারা বিশ্বাসঘাতকতা করে ফুলে ফেঁপে কলা গাছ হয়েছেন। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ। জনগণকে সোনার বাংলার যে স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছেন তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তি সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার করে দিয়েছে। ফলে শ্রেণীভেদের অহমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী এবং দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করে তাদের দেশপ্রেম এবং কর্মোদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলা। সমৃদ্ধ এবং দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে বিশ্ব পরিসরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি নাগরিক। অতীত ঐতিহ্য, নিজস্ব স্বতন্ত্রতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সুদূর প্রসারী বিচক্ষণতা, সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেম, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও জাতিকে আত্মমর্যাদাশীল গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে উন্নতির চরম লক্ষ্যে। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমেই বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ঝরেছে বেশি, তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দেব, এ ধরনের গালভরা বক্তব্য জনগণ হামেশাই শুনে এসেছে দীর্ঘকাল থেকে। কিন্তু যেই গেছেন লঙ্কা সেই হয়েছেন রাবণ, অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারীরাই নির্মমভাবে পদদলিত করেছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। দেশের ব্যাপক জনগণের সাথে তাদের কোনো সংযোগ নেই। এখানে শাসকের সাথে শাসিতদের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তাই শাসক গোষ্ঠীর বক্তৃতা বিবৃতি সাধারণ মানুষকে আলোকিত করে না। তারা যখন যা খুশি তাই বলেন, তাই করেন। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উপযুক্ত যুক্তি দিয়ে তাদের নীতি ও কাজ হালাল করে নেন। জনগণ ঘুরে ফিরে একই প্রতারণার শিকারে পরিণত হয় বারবার। মোহ এবং ব্যক্তি স্বার্থে অন্ধ রাজনীতিরা নির্দ্বিধায় বিসর্জন দেন সাধারণ গণমানুষের স্বার্থ। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে 1947 সাল থেকে পরবর্তীকালে যত সরকার এসেছে তারা প্রত্যেকেই মূল সমস্যাকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধোঁয়া তুলে ধরেছে।
1947 সালে সুবিধাবাদী নেতৃত্ব ধোঁয়া তুললেন ইসলামের। ধর্মপ্রাণ মানুষ অতি সহজেই মোহিত হয়েছিল সেই ধূম্রজালে। 1952 সালে তারা ভাষা আন্দোলনকে আখ্যায়িত করলেন ইসলাম বিরোধী সংগ্রাম বলে। 1958 সালে আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে এলান করলেন মৌলিক গণতন্ত্রের। মানুষ বারবার আশাহত হয়েছেন এই সমস্ত সরকারের কাছ থেকে। তাদের বিভিন্ন সব স্লোগান পরিণত হয়েছে শুধু ফাঁকা আওয়াজে। সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দুর্দশার বোঝা ক্রমান্বয়ে গিয়েছে বেড়ে। গভীর থেকে গভীরতর হয়েছে সামাজিক সংকট। অর্থনৈতিকভাবে তারা হয়েছেন দেউলিয়া। পরিণামে জনগণ হয়েছে পশ্চাদমুখী। তাই শুনতে পাই তাদের আক্ষেপ, পাক আমলেই ভালো ছিলাম, ব্রিটিশ আমলে ছিলাম আরও ভালো। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মন মানসিকতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। তাই তারাও তাদের পূর্বসূরিদের মতো সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় ধোঁয়া তুললেন, মুজিববাদ কায়েম করতে হবে। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণমাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4র্থ সংশোধনী প্রণয়ন করে এবং জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কত্ব ও একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। নজিরবিহীন তার এই শাসনতান্ত্রিক কুকে তিনি তার দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থা স্থিতিশীল মনে হলেও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং ক্ষমতা বলয়ের লোকজনের মাঝে সুখ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব সর্বোপরি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সদ্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা সম্পর্কে তার জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকেই প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তিই তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সব জান্তা ভাবও তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি ও রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মানসিকতার জন্যই 1956-57 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে। প্রশাসনের উপর কোনো প্রকার দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবের বিরোধিতা করে যুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে প্রশাসনকে তাদের নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দলীয় সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়তে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 1956-57 সালে শেখ মুজিব যখন শিল্পমন্ত্রী, তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেটিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাবসুলভ প্রথায় তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি করার চেষ্টা করেন। কাউকে দেয়া হয় টাকা, কাউকে চাকুরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প ও প্রতিষ্ঠানের পরিচালক।
এভাবেই দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যে অযোগ্য ও অসৎ পরিচালকগণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের মেশিনপত্র, স্পেয়ার পার্টস, কাঁচামাল ভারতে পাচার করে রাতারাতি বড়লোক হয়ে ওঠেন। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউই পেশাগতভাবে ব্যবসায়ী ছিল না। তারা তাদের লাইসেন্স পারমিটগুলো মধ্যস্বত্ব ভোগী হিসেবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত ৬০,০০০ বাড়ি আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যোগসাজশে পাট, চাল, অন্যান্য কাঁচামাল ও রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এরই ফলে ব্যাঙের ছাতার মতো দেশে এক শ্রেণীর হঠাৎ করে আঙুল ফুলে ভুঁইফোড় বড়লোকের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্ত আলাপের সময় প্রধানমন্ত্রী একটি মন্তব্য উল্লেখ্য। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায়ই যেতাম ৩২ নং ধানমন্ডিতে। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বলেন, আমার দলের লোকজন কি পাক আমলে নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পদ খোয়ায় নাই? আজ যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়েই থাকে, তাহলে দোষের কি আছে? তাদের তো আমি ফালাইয়া দিতে পারি না। এতে কেউ বেজার হইলে আমি কি করতে পারি? এমন একটা জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? জাতিই বা সেটা আশা করে কি? এ বিষয়ে আর আলাপে না গিয়ে সেদিন ফিরে এসেছিলাম এক অবর্ণনীয় অস্বস্তি নিয়ে। শাসক দলের এই সমস্ত নব্য পুঁজিপতিরা জাতীয় অর্থনীতিতে কোনো প্রকার বিনিয়োগ করেননি। তারা শুধু যা চেয়েছিল সেটাকেই লুট করে বড়লোক হয়েছেন। জাতীয় সম্পদ শুষে নিয়ে খোকলা করে দিয়েছেন অর্থনীতিকে। এভাবে পাকিস্তানের ২২ পরিবারের মতো রাতারাতি বাংলাদেশ কয়েক হাজার পরিবার সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। তাদের প্রভাবে পরিচালিত দল আওয়ামী লীগের মাধ্যমে শেখ মুজিব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতি। জ্ঞানের অভাব নাকি জনতাকে বোকা বানাবার অতি চালাকি বোঝা মুশকিল। শুধু যে কর্মীরা অসৎ হয়ে উঠেছিল তা নয়, মুজিব পরিবারের সদস্যগণ ও তার আত্মীয় স্বজনও দুর্নীতি ও চোরাচালানে জড়িয়ে পড়েন। শেখ মুজিবের অতি বিশ্বাসভাজন গাজী গোলাম মোস্তফা জাতীয়ভাবে কম্বলচোর উপাধি পান এবং রিলিফের জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারি ও চোরাচালানের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। তিনি রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের শুধু খুলনায় বাড়িঘর এবং অবাঙালিদের ব্যবসা বাণিজ্য হাতিয়েই ক্ষান্ত হননি, ভারতের চোরাচালানের রিং লিডারও ছিলেন তিনি। শেখ মুজিবের প্রত্যেকটি ভাগিনা শেখ মনি, আবুল হাসনাত, শেখ শহীদুল ইসলাম মামুর জোরে শুধু যে রাজনৈতিক আধিপত্যের বিস্তার করে রাতারাতি নেতা বনে যান তাই নয়, অসৎ উপায়ে অর্জিত ধন দৌলতের পাহাড় গড়ে তোলেন তারা। শেখ মুজিবের পুত্রদ্বয়, বিশেষ করে শেখ কামালও অসৎ উপায়ে টাকা পয়সা আয় করতে থাকে। এক ব্যাংক ডাকাতির সাথে শেখ কামালের জড়িত হয়ে পড়ার ব্যাপারে পূর্বেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি সম্পর্কে বিখ্যাত সাংবাদিক জনাব লরেন্স লিফসুলোজ ৩০শে আগস্ট ১৯৭৪ সালে ফার ইস্টার্ন ইকোনমিক্সে লেখেন, অসৎ কাজ ও অসাধু তৎপরতা কোনো আমলেই নতুন কিছু নহে,
কিন্তু ঢাকাবাসীদের অনেকেই মনে করেন, যেভাবে মুজিব আমলে সরকারের ছত্রছায়ায় খোলাখুলিভাবে দুর্নীতি ও জাতীয় সম্পদের লুটপাট হয়েছে, তার নজির ইতিহাসে বিরল। স্বাধীনতা উত্তর বাংলাদেশের লুটপাট ও দুর্নীতির ফলে কোনরূপ অর্থনৈতিক অথবা রাজনৈতিক সুফল লাভ করা সরকারের পক্ষে ছিল অসম্ভব। উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কহীন পরগাছার মতো গজিয়ে ওঠা নব্য ধনীদের বিলাসবহুল জীবনধারা ও সহজ উপায়ে অর্জিত অর্থের অস্বাভাবিক অপচয় জাতীয় অর্থনৈতিক সমস্যাকে বাড়িয়ে তুলেছিল একদিকে, অন্যদিকে তাদের নীতি বর্জিত ক্রিয়াকর্ম সরকার ও সরকারি দলের ভাবমূর্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল জনসাধারণের চোখে। আওয়ামী লীগের পক্ষে সেই হারানো মর্যাদা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের আকাশচুম্বী চাহিদা এবং সীমিত জাতীয় সম্পদের পরিপ্রেক্ষিতে সরকার কিছু লোককে ফায়দা দিতে পারলেও বেশিরভাগ জনগণের কাছ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তুলে সুষম সামাজিক ব্যবস্থা গড়ে তোলার অস্বীকার করে আওয়ামী লীগ সরকার এ ধরনের পক্ষপাতিত্ব ও দুর্নীতি প্রতিষ্ঠিত করবে সমাজের প্রতি স্তরে। এটাকে জনগণ জাতীয় বেইমানির সমান বলেই মনে করেছিলেন। আওয়ামী নেতৃত্বের প্রতি তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ে। রাষ্ট্র পরিচালনার জন্য অতি প্রয়োজনীয় জনগণের আস্থা হারায় আওয়ামী লীগ। শুধু তাই নয়, জনগণের সাথে সাথে ক্ষমতা বলয়ের বিভিন্ন প্রভাবশালী মহলের আস্থা থেকেও বঞ্চিত হয় আওয়ামী সরকার। তাদের মাঝে উল্লেখযোগ্য হল প্রশাসন, ছাত্র ও যুব সমাজ, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। কৃষিভিত্তিক বাংলাদেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যুদ্ধ বিধ্বস্ত দেশের ৮ কোটি লোকের অন্নের সংস্থান করা ছিল অতি দুরূহ কাজ। বৈদেশিক বন্ধু রাষ্ট্রগুলো এবং সাহায্য সংস্থাগুলো মুক্ত হস্তে এগিয়ে এসেছিল বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য। তাদের সহানুভূতির ফলে ১৯৭৩ সালের ৩০শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সর্বমোট $১৩৭৩ মিলিয়ন ঋণ ও অনুদান লাভ করতে সমর্থ হন। এছাড়া ১৯৭৩ সাল পর্যন্ত ইউএনআরওবি এর মাধ্যমে বিপুল পরিমাণের রিলিফ সাহায্য দান করা হয় সদ্য স্বাধীন বাংলাদেশকে।